রাখি দেবী তার দুই ছেলে আকাশ, মনীষ এবং দুই বৌমা প্রিয়াঙ্কা ও স্বাতীর সঙ্গে বাস করে। প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে চালাক প্রকৃতির মেয়ে ছিল, কারণ তার শ্বশুর বাড়ির পাশেই মায়ের বাড়ি ছিল। আর সে সুযোগ বুঝেই কাজে ফাঁকি দিয়ে বাপের বাড়িতে পালায়, আর সমস্ত কাজের দায়িত্ব গিয়ে পড়ে ছোট বৌমার উপর। সেই জন্য ছোট বৌমা সবসময় তার বড় জায়ের সঙ্গে ঝগড়া করে। কিন্তু বড় বৌমা যেহেতু ভীষণ চালাক, তাই বড় বৌমার বুদ্ধির সঙ্গে সে কিছুতেই পেরে ওঠে না। একদিন যখন তারা সকলে মিলে দুপুরের খাবার খাচ্ছে, এমন সময় প্রিয়াঙ্কার মা তাকে ফোন করে। ও এই ব্যাপার মা, কিন্তু কিন্তু তুমি আর অন্য কোনো সময় লোকটাকে আসতে বলতে পারলে না? এখন আমি কি করে যাব? এখন তো আমি খাওয়া দাওয়া করছি, তুমি বরঞ্চ বলে দাও যে আজকের বদলে রবিবারে চিমনি লাগাতে আসতে। আমি জানি চিমনি ছাড়া রান্না করতে তোমার অসুবিধা হয়, তোমার বুকে কষ্ট হয়, কাশতে কাশতে তোমার প্রাণটা একেবারে বেরিয়ে যায়, কিন্তু আমি এখন কি করব বলো মা? ঠিক আছে ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি চেষ্টা করছি। এই বলে প্রিয়াঙ্কা ফোন রেখে দেয় আর বাপের বাড়িতে যাওয়ার জন্য ছলাকলা করতে শুরু করে। আজকে আকাশ এবং মনীষ দুজনই বাজার থেকে বড় বড় দুটো তাল কিনে এনেছে, আর আজকে তারা বাড়ির দুই বউকে তালের বড়া বানানোর জন্য বলে। কিন্তু বড় বৌমা প্রিয়াঙ্কা কিছুতেই তালের বড়া বানাতে চায় না, আর তাই সে ছলে বলে কৌশলে বাপের বাড়িতে যাওয়ার জন্য ছুতো খুঁজতে শুরু করে। বলছি শোনো না, আমাকে মনে হয় একটু বাপের বাড়িতে যেতে হবে, কারণ মায়ের শরীরটা ভালো নেই, আর আজকে একটা লোক চিমনি লাগাতে আসবে। আমি যদি ওখানে না থাকি ওরা ঠিকঠাক ভাবে কাজ করবে না। তাই বলছিলাম যে সাথী, তুমি আজকে একা একা তালের বড়া তৈরি করে নাও, আমি আজকে থাকতে পারবো না গো। এই বলে প্রিয়াঙ্কা তখনই তার মায়ের বাড়িতে চলে যায়। আর সন্ধ্যাবেলা মালিনী দেবী তার মেয়ের জন্য কফি এবং গরম গরম চপ পকোড়া বানিয়ে নিয়ে আসে, আর তারা দুজনেই মজা করে খাবারগুলো খেতে থাকে। অন্যদিকে সাথী তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য গরম গরম তালের বড়া তৈরি করে, আর রাত হলে বড় বৌমা শ্বশুরবাড়িতে আসে আর নিজের ভাগের তালের বড়া খেয়ে নেয়। এভাবেই কিছুদিন কাটে, আর প্রত্যেকটা দিন প্রিয়াঙ্কা চালাকি করে মিথ্যা কথা বলে কাজের ভয়ে বাপের বাড়িতে পালিয়ে যায়। আর একদিন যখন প্রিয়াঙ্কা ঘুম থেকে ওঠে, এমন সময় তার ছোট যা তার কাছে এসে বলে, দিদি শোনো, আজকে কিন্তু আমার একটা ইন্টারভিউ আছে। তোমাকে বলেছিলাম মনে আছে যে আমি একটা প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ দেব? আসলে আমি জবের জন্য চেষ্টা করছি, সুতরাং আজকে কিন্তু ওরা আমাকে ইন্টারভিউ এর জন্য ডেকেছে। কিন্তু তুমি আমাকে এসব বলছো কেন? তুমি যাও, তুমি ইন্টারভিউ দিয়ে এসো, আর বেস্ট অফ লাক, তোমার ইন্টারভিউ যেন খুব ভালো হয়। আমি আমার ইন্টারভিউ নিয়ে চিন্তা করছি না, তোমাকে এটা মনে করিয়ে দিতে এলাম যে আমাদের বাড়িতে আজকে কিন্তু দুঃসম্পর্কের মাসি আর মেসোমশাই আসবে। তাই মা আমাদের মাটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করতে বলেছিল, কিন্তু আমি তো আজকে বাড়িতে থাকবো না, তাই সবকিছু তোমাকেই রান্না বান্না করতে হবে। এমন কথা শুনে প্রিয়াঙ্কার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে এমনিতেই রান্না বান্না করতে চায় না, আর আজকে আবার তার ছোট যা বাড়িতে থাকবে না, তাই সে একা একা কিছুতেই রান্না বান্না করতে চায় না। আবার সে সাথীর মুখের উপর নাও বলতে পারে না, তাই সে চালাকি করে রান্নাঘরে গিয়ে কান্নার অভিনয় করতে শুরু করে। কি ব্যাপার বৌমা, তুমি এরকম করে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে তোমার? মা, এই দেখুন না, আমার বাপের বাড়ি থেকে আপনার বান্ধবী মালিনী, মানে আমার মা ফোন করেছে, আমাকে ভিডিও কল করেছে। আজকে রান্নাঘরে রান্না করতে গিয়ে আমার মা পড়ে গেছে, আর ওনার পাও ভেঙে গেছে। কি কান্নাকাটি করছে! আর আপনি তো জানেন আমার বাবা নেই, আমাকেই সবকিছু সামলাতে হয়, তাই আমি এখন বাপের বাড়িতে যাচ্ছি, কারণ আমি যদি এখন না যাই, মাকে কি ডাক্তারের কাছে নিয়ে যাবে বলুন তো? রাখি, দেখ আমি কি জোরে পড়ে গেছি, আমার পায়ে ভীষণ ব্যথা লেগেছে। রান্নাঘরে এমন ভাবে পড়েছি যে আমি মাটি থেকে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না। তুই তাড়াতাড়ি আমার মেয়েটাকে একটু পাঠিয়ে দে রাখি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমি প্রিয়াঙ্কাকে পাঠাচ্ছি, তুই চিন্তা করিস না। আর বড় বৌমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও মায়ের কাছে যাও, না হলে মালিনীর কিন্তু ক্ষতি হয়ে যাবে। আর শ্বশুরবাড়ির কাজকর্ম নিয়ে তুমি চিন্তা করো না, ছোট বৌমা সবকিছু সামলে নেবে। এমন কথা শোনা মাত্রই প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে বাপের বাড়িতে চলে যায়। কিন্তু আদেও মালিনী দেবীর কিছুই হয়নি। প্রিয়াঙ্কা শুধুমাত্র একটা নাটক করেছিল যাতে সে বাপের বাড়িতে যেতে পারে। আর অন্যদিকে রাখি দেবী রান্নাঘরে গিয়ে দেখে সেখানে ছোট বৌমা নেই, ফলে সে ছোট বৌমার ঘরে যায়। কি ব্যাপার, ছোট বৌমা কোথায় গেল? আমি আজকে যে বলেছিলাম আমার দুঃসম্পর্কের বোন আর বোনের বর আসবে, আর ওদের জন্য মটন বিরিয়ানি চিকেন চাপ রান্না করতে হবে, কিন্তু ছোট বৌমা গেল কোথায়? বড় বৌমা তো ওর বাপের বাড়িতে চলে গেল, এখন তাহলে কি রান্না বান্না করবে? এই বলে রাখি দেবী তার ছোট বৌমাকে ফোন করতে শুরু করে, কিন্তু ছোট বৌমা যেহেতু ইন্টারভিউ দিতে ব্যস্ত থাকে, তাই সে কিছুতেই ফোন রিসিভ করতে পারে না।
আর এভাবেই দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা পেরিয়ে যায়। তাই রাখি দেবীকে রান্নাঘরে গিয়ে তার দুঃসম্পর্কের দিদি এবং দিদির বরের জন্য রান্নাবান্না করতে হয়। একেই তার কোমরে ব্যথা, তার উপর তাকে রান্নাবান্না করতে হয়, তাই সে প্রচন্ড পরিমাণে ক্ষেপে যায়। আর কিছুক্ষণ পর তার দিদি এবং দিদির বর আসলে সে সবাইকে খাবার পরিবেশন করে খাওয়ায়। আর ঠিক এমন সময় খাবারের গন্ধ পেয়ে বড় বৌমা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে টপকে পড়ে। কি ব্যাপার বড় বৌমা, মাকে ছেড়ে চলে এলে কেন? মালিনী এখন ঠিক আছে? আমি তো তোমাকে বলেছিলাম যে এই দিকটা আমি দেখে নেব, সুতরাং আজকের দিনটা তো তুমি মায়ের কাছেই থাকতে পারতে। না মা, আমার মা এখন ঠিক আছে। ডাক্তার আঙ্কেল এসে পায়ে ব্যান্ডেজ করে দিয়ে চলে গেছে। আর আমার তো পাশেই বাপের বাড়ি। মাকে বলেছি যদি কোনো অসুবিধা হয় তাহলে জানালা দিয়ে ডাকতে। আর আপনি এখন সরে যান, আমি সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছি। প্রিয়াঙ্কার কথা শুনে তার শাশুড়ি মা খুবই খুশি হয়। আর প্রিয়াঙ্কা সকলকে খাবার পরিবেশন করতে শুরু করে। কিন্তু তখনও সাথী বাড়ি ফিরতে পারে না। রাত 10টার সময় সাথী বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফিরতে না ফিরতেই শাশুড়ি মা তাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে দেয়। তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? আমি তোমাকে বলেছিলাম যে আজকে আমার দিদি আর দিদির স্বামী আসবে, তাদের জন্য রান্না বান্না করতে হবে, কিন্তু তুমি রান্না বান্না না করে আমাকে কিছু না জানিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে কোথায় গিয়েছিলে? কেন মা, আমি তো একটা প্রাইভেট সেক্টরে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। আর আমি তো দিদিকে বলেই গিয়েছিলাম যে আমার রাত্রিবেলা ফিরতে দিদি হবে, দিদি যেন সবাইকে রান্নাবান্না করে খাইয়ে দেয়। কিন্তু দিদি, তুমি রান্নাবান্না করোনি, আর তুমি মাকে একবারও জানাওনি যে আমি ইন্টারভিউ দিতে গেছি। কিছু মনে করো না বোন, আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। আসলে আমার মায়ের খুব বড় বিপদ হয়েছে, তাই আমি আর রান্নাবান্না করতে পারিনি। আমি বাপের বাড়িতেই ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আর এভাবে কেঁদো না। আমারও মাকে বলে যাওয়াটাই উচিত ছিল। মা, আপনি কিছু মনে করবেন না, আমি এর পরের বার থেকে আপনাকে জানিয়েই তারপর বাড়ি থেকে যাব। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন প্রিয়াঙ্কা নিজের বুদ্ধি খাটিয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য একটা না একটা কারণ অজুহাত দেখাতেই থাকে। কখনো মালিনী দেবী তাকে ডাকে, কিংবা কখনো বাপের বাড়ির বাজার করে দেওয়ার জন্য সে বাপের বাড়িতে পালিয়ে যায়। এমনই একদিন, তোমরা তো বুঝতেই পারছো আমি একমাত্র মেয়ে, তাই আমি ছাড়া আমার মাকে কে দেখবে বলো তো? আমি যাতে মাকে দেখতে পারি সেই জন্যই তো আমার বাবা পাশের বাড়িতেই আমার বিয়ে দিয়েছিল। হ্যাঁ দিদি, এই কথা আমরা প্রত্যেকদিন একবার করে শুনেই থাকি, কিন্তু আজকে আবার এই কথা বলছো কেন? বাপের বাড়িতে যাওয়ার জন্য? তুমি বেশি বড় বড় কথা বলো না। তুমি যদি বাবা মায়ের একমাত্র মেয়ে হতে তাহলে তুমি ঠিকই বুঝতে পারতে। তোমার তো মাথার উপর তোমার বড় দাদা আছে, তাই বাপের বাড়ির দায়িত্ব তোমাকে নিতেই হয় না। তুমি কি করে বুঝবে আমার জ্বালা? মাকে একটু বাপের বাড়িতে দেখতে যাচ্ছি। আজকে আসলে আমি একটু মায়ের কাছে যাচ্ছি, কারণ মাকে ওষুধপত্রগুলো ভালো করে বুঝিয়ে দিতে হবে, তা না হলে আমার মা ভুলভাল ওষুধ খেয়ে নেবে। এই বলে প্রিয়াঙ্কা আবার বাপের বাড়িতে চলে যায়। আর বাপের বাড়িতে গিয়ে সে তার মায়ের সঙ্গে জমিয়ে ভাত এবং মাংস খাওয়া দাওয়া করে, কারণ সেদিন প্রিয়াঙ্কা শ্বশুর বাড়িতে ডাল ভাত রান্না হয়েছে। আর প্রিয়াঙ্কা কিছুতেই ডাল ভাত খেতে পছন্দ করে না, তাই সে মাংস ভাত খাওয়ার জন্য বাপের বাড়িতে পালিয়ে আসে। তোর শাশুড়ি মা যদি বুঝতে পারে যে তুই চালাকি করে প্রত্যেকদিন বাপের বাড়িতে চলে আসছিস, তাহলে কিন্তু আমাকেও গালাগাল দেবে, তার সাথে সাথে তোকেও আর আমার বাড়িতে আসতে দেবে না। তাই বলছি তুই কিন্তু এবার একটু বুঝে শুনে চলিস, কেমন? চুপ করো তো। ওই পরিবারে আমার মতো যদি কেউ বুদ্ধিমতী থাকে তাহলে সেটা হলো শুধুমাত্র আমি। আর আমার মতো জুড়ি মেলা ভার, তাই আমার শাশুড়ি মা ছোট যা কেউ বুঝতেই পারবে না। চুপচাপ দুজনে মিলে মাংস ভাত খাই। আর আজকে আমি ভেবেছিলাম আসবো না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে ডাল ভাত আর ডিমের অমলেট রান্না হয়েছে, তাই আমি মাংস ভাত খেতে চলে এসেছি। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর এরই মধ্যে সুখবর আসে যে সাথীর প্রাইভেট সেক্টরে চাকরি হয়ে গেছে। কিন্তু সেই খবরটা প্রিয়াঙ্কার কাছে মোটেই সুখবর ছিল না, কারণ ছোট যা যদি চাকরি করতে চলে যায় তাহলে বড় বৌমার বাপের বাড়িতে যাওয়া বন্ধ হয়ে যাবে। তাই প্রিয়াঙ্কা অন্যরকম ভাবে তার শাশুড়ি মাকে বোঝাতে শুরু করে যাতে সে তার ছোট বৌমাকে চাকরি করার অনুমতি না দেয়। দিদি, তুমি তো প্রত্যেকদিন তোমার বাপের বাড়িতে যাও, কিন্তু আজ পর্যন্ত তোমার বাপের বাড়ি আমি দেখিনি। তাই আমি আজকে ঠিক করেছি যে আমরা সবাই মিলে তোমার সঙ্গে তোমার বাপের বাড়িতে যাব, আর তোমার মাকে মিষ্টি খাইয়ে আসবো, কারণ আমার চাকরিটা হয়ে গেছে, ওনাকে তো মিষ্টি খাওয়ানো দরকার। বলো? মানে না, মানে তোমরা সবাই মিলে যাবে? না না, মানে আমার বাপের বাড়ি না অতটা বড় নয়, আমার মা তোমাদেরকে আপ্যায়ন করতে পারবে না, বুঝলে? বড় বৌমা, তুমি এমন করে বলছো যেন আমরা নতুন নতুন তোমার বাপের বাড়িতে যাচ্ছি। ছোট বৌমা না হয় নতুন হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো আর নতুন নই। আমরা তো সবাই মিলে এর আগেও তোমার বাপের বাড়িতে গেছি, তাই আমরা আজকেও যাব।
প্রিয়াঙ্কা তার শ্বশুরবাড়ির লোকেদেরকে কিছুতেই না বলতে পারে না, ফলে তারা সবাই মিলে মিষ্টি নিয়ে এবং খাবার দাবার নিয়ে মালিনী দেবীকে না জানিয়ে তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। আর মালিনী দেবী সবাইকে দেখে একেবারে চমকে ওঠে। দিদি, আমি যাতে চাকরিতে যেতে না পারি তুমি সেটার জন্য অনেক ফন্দি করেছো, কিন্তু এবার আমি দেখব তুমি কিভাবে প্রত্যেকদিন বাপের বাড়িতে আসো। তোমার মিথ্যার হাড়ি আজকে আমি ভেঙেই দেব। রাখি দেবী এবং সবাই মিলে মালিনী দেবীর সঙ্গে গল্প করতে শুরু করে। আর মালিনী দেবী ইচ্ছা করে পায়ে ব্যান্ডেজ বেঁধে রাখে যাতে সকলে মনে করে তার পায়ে প্রচন্ড ব্যথা। আর এতক্ষণ ধরে সাথী ইচ্ছা করে সবাইকে মিষ্টি খাওয়ানোর জন্য রান্নাঘরে যাওয়ার অজুহাত খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সাথী কাউকে কিছু না বলেই প্রিয়াঙ্কার বাপের বাড়ি রান্নাঘরে চলে যায়। আর এমন সময় রান্নাঘরে গিয়ে দেখে যে সেখানে চিমনি ফিল্টার কিছুই লাগানো নেই। এই কিছুদিন আগেই দিদি বলল যে বাপের বাড়ি রান্নাঘরে নাকি চিমনি লাগানো হবে, আর তার কিছুদিন পরে বলল ফিল্টার বসানো হবে। আর সেই অজুহাতে আর এরকম অজুহাত দেখিয়ে দিদি তো বাপের বাড়িতে এসেছিল, কিন্তু এখানে তো কিছুই লাগানো নেই। এবার আমি মজা দেখাচ্ছি। এই বলে সাথী সবাইকে রান্নাঘরে ডেকে নিয়ে আসে। আর সাথী যখন সকলের সামনে বড় জায়ের মিথ্যার হাড়ি ভেঙে দেয় তখন প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। আর এমন সময় তার কোনো বুদ্ধি কাজে আসে না। কি ব্যাপার দিদি, তোমার মায়ের নাকি পায়ে ব্যথা? আমি যে এই কথাগুলো বললাম ওই দেখো উনি নিজেও পায়ে হেঁটে রান্নাঘরে চলে এসেছেন, আর এদিকে তোমার রান্নাঘরে চিমনি ফিল্টার কিচ্ছু লাগানো নেই। তার মানে তুমি এতদিন ধরে বাপের বাড়িতে আসবে বলে মিথ্যা কথা বলতে আর ইচ্ছা করেই আমাকে শাশুড়ি মায়ের সামনে ফাঁসিয়ে দিতে, তাই তো? না না, মানে তুমি আমাকে ভুল ভাবছো মা। আমি আপনাকে বলতে ভুলেই গিয়েছিলাম যে সেদিনকে চিমনি লাগানোর লোকটা আসেনি। আমাকে তোমরা প্লিজ ভুল ভাববে না, তাই আমাকে তোমরা প্লিজ ভুল ভেবো না। প্রিয়াঙ্কার কোনো কথাই আর ধোপে টেকে না। এমনকি রাখি দেবীও তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। আর সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় তারপর থেকে প্রিয়াঙ্কা যদি তার বাপের বাড়িতে পা রাখে তাহলে শ্বশুর বাড়ির সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখতে পারবে না। ফলে মালিনী দেবীও আর কিছু বলতে পারে না। এর ফলে ছোট বৌমা যখন প্রাইভেট কাজে জয়েন করে তখন বড় বৌমাকে এই সংসারে দেখাশোনা করতে হয়। আর এখন প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়ির জানালা দিয়ে মায়ের সঙ্গে গল্প করে, কিন্তু চাইলেও সে সবসময় বাপের বাড়িতে যেতে পারে না। মা, আমার তো অফিসের 5 দিন ছুটি পড়েছে, তাই আমি এই ছুটিতে কোথাও ঘুরতে যাব। আর আমার বন্ধুরা অলরেডি ঘুরতে যাওয়ার প্ল্যান করেও ফেলেছে, তাই কালকে সকালবেলায় আমাদের ফ্লাইট আছে, ওই ফ্লাইটেই যাব। তুই ফ্লাইটে করে কোথায় ঘুরতে যাবি? আর তুই যে ঘুরতে বেরোবি সেই কথা আমাকে আগে জানাসনি তো। এখন এসব ঘুরে ঘুরে বেশি টাকা পয়সা নষ্ট করিস না, কারণ আমি ভেবেছি কিছুদিনের মধ্যেই তোর বিয়ে দেব, তাই বিয়ে করার জন্য টাকা পয়সা জমাতে হবে তো। আসলে আমরা বন্ধুরা সবাই মিলে জাপানে ঘুরতে যাচ্ছি। আর মা, তুমি প্লিজ এরকম বিয়ে বিয়ে করে আমার কানের পোকা খেয়ে নিও না। যখন বিয়ে হবার তখন ঠিক হয়ে যাবে, আর পারলে কোনো জাপানিজ মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসবো। হ্যাঁ, এখন সেই বাকি আছে। তুই জাপান থেকে মেয়ে ধরে বিয়ে করে নিয়ে আসিস, আর আমাদের 3 বেলায় ইঁদুর আরশোলা খেয়ে বেঁচে থাকতে হবে। যত সব আজে বাজে কথা। এই কথা বলে রত্না দেবী নিজেই বুঝতে পারে না যে কিছুদিনের মধ্যে জাপানিজ মেয়ে জুয়া তার ঘরের বউ হবে। জুয়া জাপানে একটি ছোট্ট রেস্টুরেন্ট চালায়। সে তার মা এবং বাবার সঙ্গে বাস করে, কিন্তু জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প হওয়ার ফলে তার বাবা মা অকালে প্রাণ হারায়। আর তারপর থেকে সে একাই সে রেস্টুরেন্টের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। যেহেতু বিভিন্ন দেশের লোকেরা জাপানে প্রত্যেক বছর ঘুরতে যায় আর জুয়ার দোকানে জাপানিজ খাওয়া দাওয়া করে, সেই কারণে তার বিভিন্ন রকম ভাষার সঙ্গে বাঙালি ভাষাও ভালো করে রপ্ত হয়ে যায়। অন্যদিকে মা যাই বলুক না কেন, আমি যদি বিয়ে করি তাহলে জাপানিজ কোনো মেয়েকেই বিয়ে করব, কারণ ওদের দেখতে খুব সুন্দর হয়। আর এমনিও জাপানি মেয়ে আমার খুব পছন্দ। আমি যে বিয়ে করার জন্য মেয়ে খুঁজতে বন্ধুদের সাথে জাপানে যাচ্ছি সেই কথা মাকে একদমই বলা যাবে না। এই বলে প্রীতম তাড়াতাড়ি করে ঘরে যায় এবং জাপানে ঘুরতে যাওয়ার জন্য নিজের ব্যাগ গুছিয়ে ফেলে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে খুশি মনে তার বন্ধুদের সঙ্গে ফ্লাইটে উঠে জাপানের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর জাপানে গিয়ে পৌঁছালে তারা সেখানে অনেক আনন্দ করে, কিন্তু সুন্দরী মেয়ে পাচ্ছে না বলে প্রীতমের খুবই মন খারাপ হয়ে যায়। আরে তুই মন খারাপ করিস না প্রীতম, আমরা এখনো 4 দিন জাপানে থাকবো, তাই তুই বিয়ে করার জন্য ঠিক জাপানিজ মেয়েকে খুঁজে পেয়ে যাবি। কিন্তু এখন চল আমরা ভালো করে খাওয়া দাওয়া করে আসি। দূর, তোরা যা, আমার ভালো লাগছে না। চারিদিকে সব মেয়েগুলোই তো সাথে করে বয়ফ্রেন্ড নিয়ে হাজবেন্ড নিয়ে ঘুরছে, আমার মনে হয় না কোনো সিঙ্গেল জাপানি মেয়ে পাবো বলে। আরে চাপ নিচ্ছিস কেন, খুঁজে পেয়ে যাবি। কিন্তু এখন চল না আমরা জুয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসি, কারণ ওই রেস্টুরেন্টটা অনেক ভালো, রিভিউ দেখেছি। আর তাছাড়া রেস্টুরেন্টের মালিক জুয়াকে নাকি খুব সুন্দর দেখতে রে। জাপানিজ মেয়ে এবং সুন্দরী জুয়ার নাম শুনে প্রীতম মনে মনে খুবই আনন্দ পায়। আর সে তখনই তার বন্ধুদের সঙ্গে জুয়ার রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায়। সেখানে গিয়ে জুয়াকে দেখে প্রীতম চোখ সরাতে পারে না।
জুয়ার জাপানি সৌন্দর্যে বিভোর হয়ে প্রীতম একেবারে দিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। আর সে মনে মনে ঠিক করে যে যদি বিয়ে করতে হয় তাহলে জুয়াকেই বিয়ে করবে। তারা সবাইকে টেবিলে বসে পড়ে আর প্রীতম হাঁ করে জুয়ার দিকেই তাকিয়ে থাকে। হ্যালো স্যার, ওয়েলকাম টু জাপান। আপনারা বলুন আমার রেস্টুরেন্টে কি খেতে চান? সুশি, রামেন, টেম্পুরা, মিসো স্যুপ, অনিগিরি সব খাবার আমার দোকানে পাওয়া যায়। এত সব জাপানি খাবারের নাম শুনে তারা অর্ধেক খাবারের নামই বুঝতে পারে না, তাই তারা সব খাবার একসঙ্গে অর্ডার করে দেয়। ফলে জুয়া একে একে এসে তাদের সব রকম খাবার পরিবেশন করে দেয়, কিন্তু সেই খাবারগুলোর মধ্যে কোনো খাবারই তাদের ভালো লাগে না। কিন্তু প্রীতমের যেন জুয়ার হাতে রান্না করা সব খাবারই ভীষণ পছন্দ হয়। সত্যি জুয়া ম্যাডাম, আপনার হাতে রান্না করা জাপানের খাবার না খেলে বুঝতেই পারতাম না যে জাপানের খাবার খেতে এত সুন্দর হয়। তাই আপনাকে একটা প্রস্তাব দিতে চাই, আপনি যদি রাগ না করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতের খাবার খেয়ে সবাই অনেক প্রশংসা করে, আর আপনার যা বলতে ইচ্ছা করে আপনি বলতে পারেন, আমি রাগ করব না। আসলে আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আপনি যদি এই সমস্ত জাপানি রান্নাগুলো আমার সাথে আমার দেশে গিয়ে আমার বাড়িতে রান্না করে প্রত্যেকদিন আমাকে খাওয়াতে পারেন তাহলে আমি খুব খুশি হতাম। মানে সোজাসুজি ভাবে বলতে হলে আসলে আমি আপনাকে বিয়ে করতে চাই জুয়া। প্রীতমের এরকম অভিনব প্রস্তাব শুনে তার বন্ধু এবং জুয়া সকলেই হেসে ওঠে। জুয়া ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, আর লজ্জা পাওয়ার ফলে তার জাপানি গালগুলো আরো লাল হয়ে ওঠে। জুয়া সেই প্রস্তাব নিষেধ করতে পারে না। সে প্রীতমকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়, কারণ তার একেই বিয়ের বয়স হয়েছে, আর জাপানি এরকম একা রেস্টুরেন্ট সামলাতে সে প্রায় অধৈর্য হয়ে পড়ে। তাই সে প্রীতমের সঙ্গে অন্য দেশে গিয়ে সংসার বাঁধতে ইচ্ছুক হয়। তাই কিছুদিনের মধ্যেই জাপানে প্রীতম এবং জুয়ার বিয়ে হয়। বিয়ের পর তারা দুজনে দেশে ফিরে যায়। জুয়া, আমার তো আমার বাড়ির দরজার বেল বাজাতেই ভয় লাগছে, কারণ মা দরজা খুলে যদি দেখে তার ছেলের সাথে জাপানি বউ দাঁড়িয়ে আসে তাহলে আমার মা মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাবে। আরে তুমি এত ভাবছো কেন? তোমার মা প্রথম রাগ করলেও আমি ঠিক আমার হাতের জাপানি রান্না খাইয়ে তোমার মাকে বশ করে নেব। আমার মা খাবে তোমার হাতে জাপানি রান্না? তাহলেই হয়েছে। হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো। একদিকে দেশি মা আর একদিকে আমার প্রিয় জাপানি বউ, আমি যে কি করবো আমি কিছুই জানি না। এই বলে প্রীতম দরজার বেল বাজিয়ে দেয়, আর তার মা খুশি হয়ে দরজা খুলে দেখে যে দরজার বাইরে তার ছেলে নতুন বউকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে তার মা বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না, আর একটা জাপানিজ মেয়েকে ওরকম বেনারসি শাড়িতে দেখে সে ভালো মতোই বুঝতে পারে যে তার ছেলে জাপানে গিয়ে নিশ্চয়ই অঘটন ঘটিয়ে ফেলেছে। কিরে প্রীতম, তুই জাপানে ঘুরতে গিয়ে সেখান থেকে এরকম একটা নমুনাকে তুলে নিয়ে চলে এসেছিস? জাপানে কি ঘুরতে গেলে এরকম জাপানি মেয়ে ফ্রিতে দিয়ে দেয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, জাপানে গেলে মেয়ে ফ্রি দেবে কেন? ওর নাম জুয়া, আর আজ থেকেও তোমার বৌমা। আমি জাপানে গিয়ে জুয়াকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছি। তুমি প্লিজ রাগ করো না মা, আর এমনিও তো তুমি বিয়ের কথা আমাকে বলছিলেই। এ আবার কেমন নাম, জুয়া? আমি বাবার জন্মে জুয়া খেলার নাম শুনেছি, কিন্তু কোনো মেয়ের নাম যে জুয়া হতে পারে সেটা আমি প্রথম শুনলাম। আর তুই এই মেয়েকে শেষ পর্যন্ত বিয়ে করে বাড়িতে তুলে নিয়ে আসলি? হায় হায়, আমার কপাল পুড়লো রে, আমার কপাল পুড়লো। দেশি শাশুড়ি মা কিছুতেই জাপানি বউকে বরণ করে বাড়িতে তুলতে চায় না, কিন্তু ছেলে চাপে পড়ে সে জুয়াকে বরণ করে ঘরে তোলে, আর তারপর থেকে জাপানি মেয়ে হয়ে ওঠে দেশি ঘরের বৌমা। কিন্তু এখনই সব সমস্যার সমাধান হয় না। দেখো জুয়া, তুমি জাপানে আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে এসেছো ঠিক আছে, কিন্তু এখানে এসে তোমাকে কিন্তু দেশি নিয়ম কানুন সবকিছু শিখতে হবে, আর বিশেষ করে রান্না বান্না। মা, আপনি একদম চিন্তা করবেন না, কারণ আমি ভালো করে রান্না বান্না করতে পারি। আর আপনি যেসব জাপানি খাবার খেতে চাইবেন আমি আপনাকে সেই সব জাপানি খাবার রান্না করে খাওয়াবো। জাপানি রান্না খাওয়ার কথা শুনে রত্নাদেবীর মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে এত বছর ধরে দেশি রান্নাই খেয়ে এসেছে, আর এখন জাপানি বউয়ের পাল্লায় পড়ে তাকে জাপানি রান্না খেতে হবে। কিন্তু সে ভীষণ কুড়ে প্রকৃতির মহিলা ছিল, তাই সে জুয়াকে আর না বলতে পারে না। সে রান্নাঘরের দায়িত্ব পুরোপুরি জুয়ার উপরেই তুলে দেয়। আমি কোনোদিনও জাপানি রান্না খাইনি, কিন্তু তুমি যখন জাপানি রান্না করবে বলছো তখন একবার স্বাদ করেই দেখতে পারি। যাও, রান্না করে চলে যাও। কিন্তু প্রত্যেকদিন আমি এই জাপানি রান্না খেতে পারবো না, তোমাকে দেশি রান্না করাও কিন্তু শিখতে হবে। এই বলে রত্নাদেবী জুয়াকে রান্নাঘর দেখিয়ে দেয়। সে নিজের ঘরে চলে গেলে জুয়া রান্নাঘরে রাখা কোন রকম দেশি মশলা চিনতে পারে না। সে বিভিন্ন রকম জাপানি রান্না করবে বলে অনলাইনে সবকিছু অর্ডার করে দেয়। জাপানি রান্না সরঞ্জাম চলে আসলে সে ধীরে ধীরে সমস্ত রান্না করা শুরু করে।
সুশি থেকে শুরু করে উড়ন টোপু, টেম্পুরা সব ধরনের জাপানি রান্না জুয়া তৈরি করে ফেলে। দুপুরবেলা সকলে খাবার খেতে আসলে জুয়া সব ধরনের জাপানি রান্না পরিবেশন করতে শুরু করে। এই নিন মা, আমি আপনাদের জন্য আজকে সুশি, টোফু, টেম্পুরা আর উড়ন রান্না করেছি। আর বিশেষ করে এই সুশি খুব ভালো খেতে হয়েছে, কারণ জাপানে আমার রেস্টুরেন্টে সুশি সব থেকে বেশি বিক্রি হতো। আর বিশেষ করে এই দেশের লোকেরা জাপানে গিয়ে এই সুশিটাই বেশি খেত। জুয়ার কথা রত্নাদেবী কিছুই বুঝতে পারে না, কারণ সে কোনোদিন এরকম জাপানি খাবারের নাম শোনেনি। এসব তুমি কি খাবারের নাম বলছো? আর আমি শেষ পর্যন্ত তোমার হিসি খাবো? তোমার লজ্জা করছে না শাশুড়ি মাকে হিসি খাওয়াতে? ছি প্রীতম, ছি। শেষ পর্যন্ত তোর এই জাপানি বউয়ের পাল্লায় পড়ে আমাকে হিসু খেতে হবে? আরে মা, ওটা হিসি নয়, ওটা সুশি। আর এটা হলো জাপানের সবচেয়ে বিখ্যাত খাবার। আমার বউ তোমাকে হিসি খাওয়ানোর কথা বলেনি, তুমি ভুল বুঝছো। আমি কিছুই ভুল ভাবছি না। এখন তুই জাপানিজ মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস তো, তাই তুই অনেক কথাই বলবি। আমি যে কত জন্মের পাপ করেছি যে এরকম মেয়েকে আমার ঘরের বউ বানাতে হলো। রত্নাদেবী তার বৌমার হাতের কোন রকম জাপানি রান্না খেতেই চায় না। সে কাঁদতে কাঁদতে না খেয়ে উঠে ঘরে চলে যায়। তাই জুয়ার ভীষণ পরিমাণে মন খারাপ করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। জুয়া প্রত্যেকদিন সকালবেলা উঠে জাপানিজ জামা কাপড় পরে রান্নাঘরে ঢোকে আর নানান রকমের জাপানিজ রান্না করতে শুরু করে। কিন্তু রত্নাদেবী একটাও জাপানিজ রান্না খেতে পারে না। ধীরে ধীরে পাড়া প্রতিবেশীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে যে প্রীতম জাপানি বউ বিয়ে করে নিয়ে এসেছে। তাই সবাই মিলে রত্নাদেবীর বাড়িতে এরকম জাপানি বউ দেখতে ভিড় জমাতে শুরু করে। আর তারা সকলেই জুয়ার হাতে জাপানি রান্নাও খাওয়া শুরু করে। সমস্ত দেশি মহিলাদের জাপানি রান্না খেতে পছন্দ হলেও রত্নাদেবী কিছুতেই জাপানি রান্না পছন্দ করতে পারে না। একদিন, আচ্ছা মা, তুমি কেন জুয়ার হাতে জাপানি রান্না খেতে চাইছো না বলো তো? তুমি দেখো, আমাদের পাড়ার বা আশেপাশের বাড়ির সমস্ত কাকিমারাই তো আমাদের বাড়িতে জাপানি রান্না খাবার জন্য বারবার আসছে। আর তুমি কিন্তু জেদ ধরে বসে আছো যে জাপানি রান্না খাবেই না। কেন বলো তো? তুই যেমন আমাকে এসে তোর বউয়ের হয়ে সাফাই গাইছিস, ঠিক সেরকমই তোর বউকে গিয়ে একটু বল আমার জন্য দেশি রান্না বান্না শিখে নিতে। আর আমার বাড়িতে কিন্তু হোটেল নয় যে তোর বউ প্রত্যেক দিন জাপানের মতো জামা কাপড় পরে সবার জন্য জাপানি রান্না বান্না করবে। যত সব ন্যাকামি। এরকম কথা শুনে প্রীতমের খুবই খারাপ লাগে। তাই সে জুয়ার কাছে গিয়ে রত্নাদেবীর জন্য দেশি খাবার রান্না বান্না করার কথা বলে। কিন্তু জুয়া সোশ্যাল মিডিয়া দেখলেও দেশি রান্না কিছুতেই শিখতে পারে না। এভাবেই বেশ কিছুদিন কাটে। একদিন রত্নাদেবী রান্নাঘরে জল খেতে যায়। সেই সময় জুয়া জাপানি রান্না বান্না করতে ব্যস্ত ছিল। রান্নাঘরে ভীষণ ইঁদুরের উপদ্রব বেড়েছে। এই জল খেতে আসলাম আর আমার পায়ে কুটুস করে ইঁদুর কামড়ে দিল। এবার মনে হচ্ছে রান্নাঘরে ইঁদুর মারার ওষুধ দিতে হবে। মা, আপনার পায়ে ইঁদুর কামড়াচ্ছে? সত্যি? এই ইঁদুরগুলোকে এবার মারতেই হবে, কারণ এটা ভীষণ পরিমাণে বাড়াবাড়ি করছে। এই বলে জুয়া রান্নাঘরে যে কটা ইঁদুর দেখতে পায় সব কটা ইঁদুর টপ টপ করে তুলে খেতে শুরু করে দেয়। কারণ জাপানে অনেক মানুষ এরকম ভাবে ইঁদুর খেয়ে অভ্যস্ত। তাই জুয়াও কোনো দিকে পরোয়া না করে ইঁদুর খেতে শুরু করে। এই দেখে রত্নাদেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। একই, এ বাবা, তুমি এরকম করে গপ গপ করে জ্যান্ত ইঁদুর খেয়ে নিচ্ছ? আমার মনে হয় তোমার মাথা খারাপ আছে। দয়া করে এরকম করে ইঁদুর খেও না বৌমা, তোমার শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়বে। না মা, আমার কিচ্ছু হবে না, কারণ আমি জাপানে অনেক ইঁদুর খেতাম। আর এই দেশি ইঁদুর খাওয়া আমার কাছে কোনো ব্যাপার নয়। তাই এই দেশি ইঁদুর খেয়ে আমি 1 মিনিটেই হজম করে দিতে পারবো। এই বলে জুয়া আরো বেশি বেশি করে ইঁদুর খেতে শুরু করে। ফলে রান্নাঘরে সব দেশি ইঁদুর মারা যায়। কিন্তু ইঁদুরগুলো খাওয়ার পর জুয়া আর কিছুতেই সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। তার ভীষণ পরিমাণে পেটে ব্যথা শুরু হয় আর সে রক্ত বমিও করতে থাকে। এই দেখে রত্নাদেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তাই সে এক মুহূর্ত দেরি না করে তার ছেলেকে ফোন করে সব ঘটনা জানায়। প্রীতম তাড়াতাড়ি করে বাড়িতে এসে জুয়াকে নিয়ে নার্সিং হোমে নিয়ে যায়। অনেকবার করে বারণ করেছি, কিন্তু আমার কোনো কথা শোনেনি। এরকম করে কোনো মানুষ ইঁদুর খেতে পারে? এই জন্য আমি বলেছিলাম কোনো জাপানি মেয়েকে বিয়ে করে নিয়ে আসিস না। দেখেছিস আজকে কি দিন দেখতে হচ্ছে। এখন যদি ওর কিছু একটা হয়ে যায় তখন কি হবে বলতো? সেই সময় ডাক্তারবাবু জুয়াকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে যায়। আর সে কোনো মতে জুয়ার পেট ওয়াশ করে সমস্ত ইঁদুরের বিষ বের করে দেয়। এই যাত্রায় জুয়ার প্রাণ বেঁচে যায়। ডাক্তারবাবু অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলে, ডাক্তারবাবু, আমার বউ ঠিক আছে তো? ও যে কেন এরকম করে ইঁদুর খেতে গেল আমি কিছুই বুঝতে পারছি না। আপনি দয়া করে ওকে ঠিক করে দিন।
দেখুন, আমি অনেক কষ্ট করে ওনার পেটে ওয়াশ করে দিয়েছি। আশা করছি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আর তাছাড়া আপনার বউ জাপানে ইঁদুর খেতে বলে কি এখানেও ইঁদুর খেতে হবে? ইঁদুর খাওয়া একদম শরীরের পক্ষে ভালো নয়, কেননা কোনো সুস্থ মানুষ কখনো ইঁদুর খেতে পারে না। এটা এক ধরনের বিষ, সুতরাং আগে থেকে খেয়াল রাখবেন আপনার বউ যেন কোনোদিন এরকম ভুল না করে। প্রীতম এবং রত্নাদেবী জুয়ার সঙ্গে দেখা করে আর জুয়া লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে সে প্রতিজ্ঞা করে সে এরকম ভাবে কোনোদিনও আর ইঁদুর খাবে না। আর রত্নাদেবী সেদিন বুঝতে পারে যে সেও ধীরে ধীরে তার জাপানি বৌমাকে পছন্দ করতে শুরু করেছে। তাই তারপর থেকে রত্নাদেবী নিজের হাতে ধরে জুয়াকে বিভিন্ন রকম দেশি রান্নাবান্না করা শিখিয়ে দেয়। এভাবে শাশুড়ি বৌমা দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে।